গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু WBPSC টেক্সট বুক। WBPSC টেক্সট বুকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমরা আপার প্রাইমারি টেটের ক্লাস, যেটা প্রতিদিন দুপুর 2টোর সময় হয়, সোশ্যাল স্টাডি রিলেটেড আমরা কোশ্চেন আনসার সলভ করব। তো সবাই ঝটপট ঝটপট জলদি জলদি জয়েন করো। ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা মুভ করব। নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? এদের মধ্যে কোনটা যেটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে না? বেদের প্রতি আনুগত্য, ঈশ্বরে বিশ্বাস, অহিংসা নীতি, নাকি প্রধান প্রার্থনা ও আচার বিধির প্রাধান্য? কোনটা? কি হবে আনসার? আনসার হবে সি, অহিংসা নীতি। এটা ঠিক বৈশিষ্ট্য নয়, এটা ঠিক আমাদের হিন্দু ধর্মের একটা পার্ট বলতে পারো। এটাকে ঠিক ডাইরেক্টলি বৈশিষ্ট্য বলা যায় না। বৈশিষ্ট্য মানে কি, মেনলি একটা ধর্মের ফিচার, মানে সেই ধর্ম তোমাকে কি বলতে চাইছে, কি জানাতে চাইছে। তো এক্ষেত্রে বৈশিষ্ট্য বলতে বেদের প্রতি আনুগত্য রাখা হবে, এটা বৈশিষ্ট্য। হিন্দু ধর্মে এটা শেখাচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, এটা বৈশিষ্ট্য। প্রার্থনা, এই মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, এটা বৈশিষ্ট্য। আচার বিধির প্রাধান্য, মানে আচার বিধি মানে নিয়ম কানুন, এইগুলোর প্রাধান্য আছে হিন্দু ধর্মে, তাই না? আমরা জানি এখনও আমাদের মায়েরা বা আমাদের জেঠিমারা বা ঠাম্মা দিদিমারা প্রতিদিন সন্ধেবেলায় ধূপ দ্বীপ দিচ্ছে বাড়িতে। তো এগুলো আচার নিয়ম। মায়েরা বলে না সন্ধ্যা দিতে হবে, তো সন্ধ্যা দেওয়া এই জিনিসটাও আচার। তো এর মধ্যে বৈশিষ্ট্য নয় শুধুমাত্র অহিংসা নীতি। কেন ম্যাম? কারণ অহিংসা নীতি হিন্দু ধর্মের সহজাত একটা বক্তব্য, এটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়। কেমন? নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো? মহামোহ ক্ষেত্র মানে কি বলতো? যেটা বর্তমানে আমরা কিছুদিন আগে কুম্ভ মেলা করে এলাম, সেই কুম্ভ মেলাকে তখন বলা হতো মহামোহ ক্ষেত্র। তো এই মহামোহ ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো? নালন্দা, পুরুষপুর, সাঁচি, নাকি প্রয়াগ? কিছুদিন আগে কিন্তু হয়েও গেছে, কিছুদিন আগে হয়েও গেছে জিনিসটা। কি হবে আনসার? আনসার হবে প্রয়াগ। এই প্রয়াগ এলাহাবাদের নতুন নাম হয়ে গেছে প্রয়াগরাজ। আর তখনকার দিনের যেটা প্রয়াগ, সেটাই কিন্তু আজকের ডেটের ইউপির এলাহাবাদ। আজকের ডেটের ইউপির এলাহাবাদকে বোঝাচ্ছে। এই সেই এলাহাবাদ যার বর্তমান নাম প্রয়াগরাজ। এই সেই এলাহাবাদ যার বর্তমান নাম এখন চেঞ্জ হয়েছে প্রয়াগরাজ। তাহলে আনসার, হর্ষবর্ধনের সময় প্রয়াগে মহামোহক্ষেত্র বা কুম্ভ মেলা পালন করা হতো। নেক্সট, প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপর বুদ্ধদেবের প্রতিকৃতি খোদাই করেছিল? প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপর বুদ্ধদেবের প্রতিকৃতি খোদাই করেছিলেন? হর্ষবর্ধন, অশোক, নাকি কনিষ্ক, নাকি সমুদ্রগুপ্ত? কি হবে? আমরা সবাই জানি এক্ষেত্রে আনসার হবে কনিষ্ক। কারণ কনিষ্কই প্রথম রাজা যিনি, গৌতম বুদ্ধ অ্যাকচুয়ালি বলে গেছিলেন কি, যে আমাকে শিক্ষক মানো, আমাকে টিচার মানো, আমাকে গুরু মানো, আমাকে ভগবান মেনে পুজো করো না। কিন্তু কনিষ্কই প্রথম যিনি বললেন যে না, উনি যেহেতু নিজে ভগবান ছিলেন, ওনার মধ্যে উদারতা এত বেশি, তাই উনি বলেছেন যে আমাকে টিচার মানো বা আমাকে গুরু মানো। আসলে গৌতম বুদ্ধই ভগবান। তো ভগবানকে পুজো করতে গেলে তার মূর্তি বানাতে হবে, তাই সবার আগে মূর্তি, প্রতিকৃতি কথার মানে হচ্ছে মূর্তি, মূর্তি বানিয়ে ওনাকেই ভগবান বানিয়ে পুজো শুরু করার যে কালচারটা শুরু হলো, সেটা করলো কনিষ্ক। কনিষ্কর থেকে দুটো কোশ্চেন আসে আমরা জানি কি, শকাব্দ প্রচলন করা, কততে?
78 এডিতে। নেক্সট কি কোশ্চেন আসে, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? তো কনিষ্ককেই বলা হয় দ্বিতীয় অশোক। আর কি কোশ্চেন আসে, রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। আর কি জানি আমরা, চতুর্থ বৌদ্ধ সংগীতি। এটারও আয়োজন করেন কনিষ্ক। কাশ্মীরে। তাই তো, এটারও আয়োজন করেন কনিষ্ক এবং হয় কাশ্মীরে। আর কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট, মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়? বৈদিক যুগে, প্রাক আর্য যুগে, মৌর্য যুগে নাকি কুষাণ যুগে? মূর্তি পূজার নিদর্শন মাথায় রেখো, সবার আগে যদি কোনো দেবতা পূজিত হয় সেটা হচ্ছে পশুপতি। এই পশুপতির পুজো হতো, তখন পশুপতিকে প্রোটোশিবা বলা হয়েছে, যেটা আমরা বলেছি পশুপতি। আর শিবের মানে আমরা জানি, শিবেরই আর একটা নাম হচ্ছে পশুপতি। এই পশুপতির পুজো কিন্তু বহু 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 আগে শুরু হয়ে যায়। তাহলে আনসার হবে প্রাক আর্য যুগেই শুরু হয়ে যায়। প্রাক আর্য যুগেই শুরু হয়ে যায়। ডান। নেক্সট, বুদ্ধের বাণী নিচের কোনটাকে সমর্থন করে না? করে না বলেছি, কোনটাকে সাপোর্ট করে না? মানে বুদ্ধদেব যা যা বলে গেছে তার মধ্যে কোনটাকে, এর মধ্যে কোনটাকে, বেদের আচরণবিধি, কঠোর তপস্যা, ঈশ্বর কল্পনা নাকি বর্ণপ্রথা, কোনটাকে সাপোর্ট করে না? বর্ণপ্রথা। কারণ গৌতম বুদ্ধ কি বলেছেন, আমার কাছে কোনো ছোট জাত, উঁচু জাত, নিচু জাত নেই। যে মানুষের হেল্প করবে, একজন মানুষ বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করছে, সেই আমার কাছে উঁচু জাত। একজন সামনে মানুষ আমি দেখতে পাচ্ছি, সে খেতে পাচ্ছে না অনেক দিন ধরে, তাকে যদি কোনো মানুষ তার খাবারের থেকে অর্ধেক খাবার দিচ্ছে, তার মানে সে হেল্প করছে, সেই আমার কাছে উঁচু জাত। আর কেউ সমাজে ধরো তোমাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, বা তোমার বন্ধু বেশি কোনো শত্রু, যে তোমাকে দেখাচ্ছে যে না না তোমার ক্ষতি হলে আমার খারাপ লাগছে, অ্যাকচুয়ালি সে তোমার ক্ষতি করছে, কোনো না কোনোভাবে তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, অথবা তুমি যদি বিপদে পড়ছো তোমাকে হেল্প করছে না। তো গৌতম বুদ্ধ বলছে সেই আমার কাছে খারাপ মানুষ, তাহলে সেই হচ্ছে ছোট জাত। জন্মের ভিত্তিতে কোনো উঁচু জাত ছোট জাত নেই। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের মানুষ ছিলেন? বৌদ্ধ পণ্ডিত বলা হয় তারানাথকে। বৌদ্ধ ঐতিহাসিক এবং বৌদ্ধ পণ্ডিত তারানাথ কোন দেশের মানুষ ছিলেন? চীন, মঙ্গোলিয়া, তিব্বত নাকি সুমাত্রা?
তিব্বত ঐতিহাসিক তিব্বতের পণ্ডিত ছিলেন তারানাথ। নেক্সট, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল? নিশ্চয়ই কোনো বড় সম্রাটের রাজত্বকালে, কারণ সে তার এই বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে মান্যতা দিচ্ছে, সবার মধ্যে প্রচার করছে এবং বলছে যে না, বুদ্ধিজমকেই সব থেকে ওপরে মানতে হবে এবং আমি আমার রাজত্বকালে অন্য কোনো ধর্মকে মান্যতা দেব না, কারণ সে অনেক বড় মাপের সম্রাট। কে? অশোক। কার ছেলে? বিন্দুসারের পুত্র। সম্রাট বিন্দুসারের পুত্র। বৌদ্ধ মহাসভার আয়োজন করেছিলেন? হ্যাঁ। কত? তৃতীয়। আর কি করেছিলেন অশোক? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। কততে? 250 বিফোর ক্রাইস্টে। নেক্সট, কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন? কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন? যদিও ওই সময় মহিলাদেরকে শিক্ষার থেকে দূরে রাখা হতো এবং পরবর্তী বৈদিক যুগে এসেই মেন বেদগুলো লেখা হয়, শুধু ঋগ বৈদিক যুগেই ঋগ্বেদ লেখা হয়, বাকি সমস্ত বেদ পরবর্তী বৈদিক যুগে লেখা হয়। যেখানে আমরা জানি বেদ আমাদের কটা? বেদ আমাদের 4টে, ঋক, সাম, যজু, অথর্ব। এই মধ্যে শুধুমাত্র ঋগ্বেদকে ঋগ বৈদিক যুগ অথবা প্রাক বৈদিক যুগে করা হয়েছে, বাকি সব বেদই পরে লেখা হয়েছে। তো বলছে কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন? খনা, সাবিত্রী, গার্গী নাকি লীলাবতী? খনা অনেক পড়েন, উনি গুপ্ত যুগের, উনি বরাহ মিহিরের ছেলের নাম মিহির, তার স্ত্রী ছিলেন খনা, তাই জন্য খনা হবে না। অনেকেই জানি আমি এটার আনসার খনা করবে, খনা হবে না, এটার আনসার হবে গার্গী। ডান। নেক্সট, বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে? মানে এই যে বৈদিক সমাজ, তার নিয়ম কানুন কি ছিল, কিভাবে ওই সময় সমাজের কার্যকলাপ চলতো, সেইগুলোর নিয়ম কানুন কোথায় লিপিবদ্ধ করা আছে? ঋগ্বেদ, পুরাণ, সামবেদ নাকি শ্রুতি? শ্রুতি তো বেদেরই একটা অপর নাম, তাই এটা তো হবেই না। আনসার হবে ঋগ্বেদ। ঋগ্বেদে স্তোত্র আছে কটা? 1028টা। আর মন্ডলা আছে কটা? 10টা মন্ডলা। নেক্সট, আর্যদের ব্যবহৃত দুটো মুদ্রার নাম। এটা তো সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে। আর্যদের ব্যবহার করা দুটো মুদ্রার নাম। আনসার হবে নিক ও মনা, বাট অনেক বইতেই লেখা থাকে নিষ্ক। দুটোই কারেক্ট, নিষ্ক ও মনা দুটোই কারেক্ট। নিকও বলা হতো, নিষ্কও বলা হতো। নিকও কারেক্ট, নিষ্কও কারেক্ট। দ্রোণাচার্য ব্যাচ যারা যারা নিতে চাও কোড ইউজ করো, এটা SM555, SM 555।
দ্রোণাচার্য ব্যাচে কি কি পাবে? 2000-এর ওপরে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ পাবে, 200-র ওপরে পিডিএফ পাবে, 4টে কোর্স এর মধ্যে দেওয়া হবে। এছাড়াও তোমরা পেয়ে যাবে আলাদা করে 500টা ফুল মক টেস্ট। 500টা ফুল মক টেস্টের পুরো সেট পাবে তোমরা এই ব্যাচে। এছাড়া বলে দিই, আজকে অলরেডি শনিবার, 5 তারিখ হয়ে গেল। তো কাল এবং পরশু মাঝখানে আর 2 দিন বাকি। তো আজকে 5 তারিখ, তো 5 তারিখ আজকে 2টোর সময়, তো 6-7 আর 2 দিন বাকি। তোমাদেরকে কদিন ধরে অনেকবার বলেছি 7 তারিখে কিছু আসতে চলেছে, অনেক শর্টস তো তোমরা দেখে ফেলেছো এর মধ্যে, তাই না? স্যার ম্যাডামরা বারবার প্রতিটা ক্লাসে বলছেন, আমরা বারবার শর্টস করে তোমাদেরকে বলেছি যে 7 তারিখে বিশাল কিছু আসতে চলেছে, 7 তারিখে বিশাল কিছু আসতে চলেছে, যেটা এডুকেশন সেক্টরে একদম নতুন কিছু, একদম নতুন কিছু। জানতে গেলে কি করতে হবে? 7ই জুলাই সোমবার 7টার সময় সন্ধেবেলায় কি করবে? টেক্সট বুক যেটা বেঙ্গলি চ্যানেল, টেক্সট বুকের যেটা বেঙ্গলি চ্যানেল, সেই বেঙ্গলি চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে দেখবে লাইভ সেকশনে যাও, ওখানে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ওটাকে লাইক করে রাখো। কেন ম্যাম? আমি জানি অনেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু লাইক করে রাখলে কি হবে, যখনই ভিডিওটা চালু হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। অনেক সময় ওয়াইটির থেকে কি হয়, সাবস্ক্রাইব করা থাকলেও অনেক সময় নোটিফিকেশনটা আসে না। এক্ষেত্রে যদি তুমি লাইকটুকু করে রাখো, তাহলে তোমার কাছে কিন্তু ডাইরেক্ট নোটিফিকেশনটা চলে আসবে যখনই এটা আমরা স্যার ম্যাডামরা তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট কোশ্চেন, কবে প্রথম মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হয়? 1882 সাল, 1892 সাল, 1922 সাল, নাকি 1932 সাল? এটা সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে। আনসার কি হবে? 1922 সাল। মহেঞ্জোদড়ো আবিষ্কার করলেন কে? আবিষ্কার করলেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন পেড হিস্টোরিয়ান ছিলেন, চাকরি করতেন। মুর্শিদাবাদের ছেলে, উনি মুর্শিদাবাদের মানুষ ছিলেন। ব্রিটিশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো আমরা তৈরি করিনি, ব্রিটিশরাই তৈরি করে গেছিল, তাই তখন নাম ছিল ব্রিটিশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন কি বলছে? আর্যরা কোন সময় ভারতে আসে? এটাও পারা উচিত, আমি বহুবার 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 বলে দিয়েছি। আর্যরা কোন সময় ভারতে আসেন? 2000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, নাকি প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 200 খ্রিস্টপূর্বাব্দে, নাকি ওপরের কোনোটি নয়? আনসার কি হবে? 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। পিএসসি পারপাস, যদি WBPSCর পরীক্ষার কথা বলি, সবসময় আনসার নেয় WBPSC পার্টিকুলারলি এই প্রশ্নের ক্ষেত্রে 2500 থেকে 1750 বিফোর ক্রাইস্ট। এটা মাথায় রেখো। পিএসসি কিন্তু সব থেকে বেশি আনসার নেয় এই টাইম ফ্রেমটাকে, 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এবার এই টাইম ফ্রেমের মধ্যেও যদি দেখো, তাহলেও এটা এর মধ্যেই পড়ছে, অপশান এর মধ্যেই। নেক্সট, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? এ তো সবাই পারবে, বলো ঝটপট। গ্রামণী, নাকি প্রমুখ, নাকি পাঞ্চাল, নাকি বালি? সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে, ঝটপট বলো।
গ্রামণী। নেক্সট, বুদ্ধ চরিতের রচয়িতাকে? বুদ্ধ চরিতের রচয়িতা অশ্ব ঘোষ। এটাও খুব কমন কোশ্চেন পিএসসির পরীক্ষার ক্ষেত্রে, নো ডাউট, প্রচণ্ডই কমন কোশ্চেন। নেক্সট, উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের মূল বিষয়বস্তু কি? দেখো, যখন উপনিষদ লেখা হলো, বেদের পরবর্তী পাঠ হিসেবে এলো, তো উপনিষদে বলা হলো যেটা ঋগ্বেদে লেখা আছে বা যজুর্বেদে লেখা, যে কোনো বেদেই, 4টে বেদের মধ্যে যে কোনো বেদেই, বেদের মধ্যে বেসিক্যালি অনেক মন্ত্র লেখা আছে। এবারে কোন মন্ত্র কিসের জন্য সেটা বেদে লেখা আছে, কিন্তু কোন মন্ত্র পাঠ করা উচিত, সেই মন্ত্র পাঠ করলে আদৌ কাজ হবে কিনা, সেই মন্ত্র থেকে কি ফলাফল পেতে পারি, এই সমস্ত বিষয় কিন্তু আলটিমেটলি উপনিষদে বলা আছে। যেমন উপনিষদে কিন্তু বলি প্রথার এগেনস্টেও বলা আছে। মানে উপনিষদ হচ্ছে বেদের এমন একটা পাঠ যে পাঠে লজিকটা বলা আছে। বেদে তো শুধু মন্ত্র বলা আছে কিসের জন্য কি, কিন্তু সেই জিনিসগুলো আদৌ লাগু হচ্ছে কিনা বা ওই জিনিসগুলোর আদৌ কোনো বাস্তবের মাটিতে প্রয়োগ আছে কিনা, এই জিনিসগুলো বলা আছে কিন্তু উপনিষদে। কেমন, এই জিনিসগুলোই মেনলি উপনিষদে বলা আছে। তাই জন্য উপনিষদকে বলে, উপনিষদ হচ্ছে দর্শন মানে ফিলোসফি অথবা লজিক। প্রতিটা জিনিসের পেছনে কি লজিক, কেন, কি জন্য, সেটার মেনলি আলোচনা করা আছে উপনিষদে। নেক্সট, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? কোন মহাপুরুষ এমন যার জন্মতিথি এবং মৃত্যু তিথি সেম? তার মানে তো এটা নয় যে যেদিন উনি জন্মগ্রহণ করেছেন সেদিনই উনি মারা গেছেন। এখানে জানতে চাইছে সেম তিথিতেই উনি জন্মগ্রহণ করেন এবং এরকমই আর একটা সেম তিথিতে 80 বছরের মতন কাছাকাছি বয়সে উনি মারা যান। কে? গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব। যে দিনটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলে পালন করি, তাই না? যে দিনটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলে পালন করি। আর ওনার আসল নাম কি? সিদ্ধার্থ, তাই তো? মায়ের নাম কি? মহামায়া দেবী, যিনি ওনার জন্মদাত্রী মা। বাবার নাম কি? শুদ্ধোধন। আর একটা কোশ্চেন যেটা আসে, কোন বংশের ছিলেন উনি? শাক্য বংশীয় ক্ষত্রিয় পরিবার। তাহলে গৌতম বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন এবং উনি, ওনার বাবা মারা যাবার পরে উনিই রাজা হতেন, কিন্তু তারপরেও উনি রাজপাট মানে দাস দাসী, যেখানে ওনার প্রচণ্ড ইজি লাইফ ছিল, খুব মানে ভোগের লাইফের মধ্যে দিয়ে উনি জীবন কাটাতে পারতেন, পয়সা কড়ি কোনো কিছুরই অভাব ছিল না, তারপরেও উনি সংসার ধর্ম ত্যাগ করেন,
সংসারের থেকে বেরিয়ে আসেন এবং বোধি লাভ করছেন কোথায়? বিহারে। বোধি লাভ করার পরে কি হচ্ছে না, উনি নিজেকে বলছেন আমি এবার থেকে গৌতম বুদ্ধ হলাম। কেন না, ওনার জন্মদাত্রী মা মহামায়া ওনাকে জন্ম দেওয়ার 7 দিনের মধ্যে মারা যায়। উনি ওনার মাসি গৌতমীর কাছে বড় হন, তাই জন্য নিজেকে বললেন যে আমি গৌতমী পুত্র, তাই আমার নাম গৌতম বুদ্ধ, কারণ গৌতমীর কাছেই ওনার বেড়ে ওঠা। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রথম প্রচার পেয়েছিল? আনসার হবে কি শ্রীলঙ্কা। প্রচারটা করলেন কে? সম্রাট অশোক। প্রচার করেন ওনার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা। শ্রীলঙ্কায় পাঠান। কি জন্য পাঠাচ্ছেন? বৌদ্ধ ধর্ম প্রচার করতে পাঠাচ্ছেন। কি জন্য মেনলি পাঠাচ্ছেন না, বৌদ্ধ ধর্ম প্রচার করতে পাঠাচ্ছেন। নেক্সট, শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটো শাখায় বিভক্ত কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম নাকি শৈব ধর্ম নাকি বৈব ধর্ম? বৈব ধর্ম বলে কোনো ধর্মই নেই। দিগম্বর এবং শ্বেতাম্বর শাখায় বিভক্ত দুটো ধর্ম। কোন ধর্ম দুটো শাখায় বিভক্ত হয়েছে? কোন এমন ধর্ম যেটা দুটো শাখায় বিভক্ত হয়েছে? আনসার হবে জৈন ধর্ম, যার মধ্যে শ্বেতাম্বর শাখার শ্বেতাম্বর শাখার স্থূলভদ্র আর দিগম্বর শাখার ধর্মগুরু হচ্ছে ভদ্রবাহু। এর থেকে আরো দুটো কোশ্চেন আসে। শ্বেতাম্বর ধর্ম কোথায় প্রচারিত হয়েছিল? উত্তর ভারতে। হলো। আর দিগম্বর ধর্ম দক্ষিণ ভারতে প্রচলিত হয়েছিল। তার কারণ কি? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, অত বড় একজন সম্রাট, ভারতের প্রথম একরাট সম্রাট, অত বড় মাপের একজন সম্রাট, তিনি কিনা জৈন ধর্ম গ্রহণ করলেন। জৈন ধর্ম গ্রহণ করলেন। এবার গুরুকে ভদ্রবাহু, আমি বলেছি দিগম্বর শাখার ধর্মগুরু ভদ্রবাহু, তো ভদ্রবাহুর আন্ডারে উনি ধর্ম গ্রহণ করলেন। ভালো কথা। ধর্ম গ্রহণ করে মৌর্য সাম্রাজ্য ছেড়ে, মানে বিহার পাটনা এই এরিয়া ছেড়ে উনি চলে গেলেন কোথায়? দক্ষিণ ভারত।
দক্ষিণ ভারতের কোথায় গেলেন? কর্ণাটকের শ্রাবণ বেলেগোলা বলে একটা জায়গা, কর্ণাটকের শ্রাবণ বেলেগোলা বলে একটা জায়গা, ওখানে গিয়ে খাওয়ার জল সমস্ত কিছু ত্যাগ করলেন। এইভাবে মারা যাওয়াকে জৈন ধর্মে বলা হয় সাল্লেখানা করে মারা যাওয়া। এইভাবে মারা যাওয়াকে বলা হয় সাল্লেখানা করে মারা যাওয়া। মানে জৈন ধর্মে আছে যে তুমি যে জন্মগ্রহণ করেছো, মানে তুমি কোনো পাপ করেছো তাই জন্য তোমার পৃথিবীতে জন্ম হয়েছে, তো তোমার সেই পাপের থেকে মুক্তির রাস্তা কি না? তুমি যখন জল খাবে না তোমার কষ্ট হচ্ছে, তার মানে তুমি পাপের প্রায়শ্চিত্ত করছো। তুমি খাবার খাবে না, তার মানে তুমি কষ্ট পাচ্ছ খিদের জ্বালায়, তুমি প্রায়শ্চিত্ত করছো। এইভাবে একদিন জল না খেয়ে খাবার না খেয়ে তুমি ধীরে 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 শুকিয়ে মারা যাবে। এই শুকিয়ে মারা যাওয়াটাকে বলে সাল্লেখানা। তো অত বড় একজন মাপের সম্রাট তিনি শুকিয়ে মারা গেলেন, যেটাকে বলা হয় সাল্লেখানা করে মারা গেলেন। তো যেহেতু উনি ভদ্রবাহুর কথায় দক্ষিণ ভারতে চলে গেছিলেন, কর্ণাটকের শ্রাবণ বেলেগোলা, তাই জন্য ধরা হয় দিগম্বর শাখার যে প্রবর্তনটা সেটা হয় দক্ষিণ ভারতে। এছাড়া আর একটা বক্তব্য বলি, শ্বেতাম্বররা কিন্তু বিয়ে করে। জৈন ধর্মের যারা শ্বেতাম্বর তারা কিন্তু বিয়ে করে, এখানে কিন্তু ব্রহ্মচর্য এরা পালন করে না। কিন্তু দিগম্বররা কিন্তু একদম পিওর ব্রহ্মচর্য পালন করে, যেখানে মেনশন করা আছে মহিলার সংসর্গ তো দূর, এই দিগম্বর শাখার যারা পুরুষ, যারা মন্দিরের ভেতরে থাকে, জৈন টেম্পলের ভেতরে থাকে, সেই মন্দিরের পাঁচিলেও মেয়েরা হাত দিতে পারবে না। কারণ জৈনরা মনে করে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা মানে আরো বড় পাপ তুমি করেছো। তাই তুমি শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করনি, কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছো। তাহলে উপায় কি? তোমাকে প্রথমে মরে যেতে হবে, তারপরে নেক্সট বার্থে তুমি পুরুষ হবে, আবার তুমি মরে গেলে তারপরে তুমি ডাইরেক্ট ভগবানের কাছে কোলে কোলে চলে যেতে পারছো। এরকম আর কি একটা ব্যাপার স্যাপার জৈনরা মনে করে। যাই হোক, নেক্সট, উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? শতদ্রু নদী, পাঞ্জাব, বিতস্তা, হিন্দুকুশ। অবাক করা ব্যাপার, শতদ্রু নদীও উত্তর পশ্চিমে, পাঞ্জাবও উত্তর পশ্চিমে এবং বিতস্তা নদীও উত্তর পশ্চিমে, আর হিন্দুকুশ তো আরও এক্সট্রা এগিয়ে, হিন্দুকুশ উত্তর পশ্চিমে। তো কি হবে? হিন্দুকুশ। চন্দ্রগুপ্ত মৌর্যই প্রথম রাজা যিনি হিন্দুকুশ অতিক্রম করে নিজের সাম্রাজ্য পামির মালভূমি পর্যন্ত অলমোস্ট দখল করে ফেলেছিলেন। বাট পুরো পামির মালভূমি দখল করতে পেরেছিলেন কনিষ্ক। হিন্দুকুশ ক্রস করেও উনি পামির মালভূমি পর্যন্ত প্রায় পৌঁছে গেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু যখন ওনার কেরিয়ার, মানে অ্যাজ আ রাজা বা অ্যাজ আ দলপতি হিসেবে কেরিয়ার যখন একদম তুঙ্গে, সেই সময় ভদ্রবাহু ওনার জীবনে চলে আসেন এবং ওনাকে এটা বোঝান যে তুমি রাজা হয়ে জীবনে কি পেয়েছো। তো যখন ওনার প্রজা পালন করার সময়, সেই সময় মানে বলতে গেলে একজন রাজা হিসেবে ওনার মানে কেরিয়ারের একদম কিক মোমেন্টে, মানে একদম উঁচু পর্যায়ে থাকা সত্ত্বেও উনি রাজত্ব পাঠ ছেড়ে দেয় এবং বলা হয় তখন মগধে খরা চলছে। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কে ছিলেন? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, যাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চাণক্য বলেই চিনি। চাণক্য ওনাকে বারবার বললেন যে দেখো, ঈশ্বর পাওয়ার মেন জায়গা হচ্ছে যে তুমি একজন রাজা, প্রজাদের পাশে থাকা। এবার তখন মগধে খরা চলছে মানে খাওয়ার কষ্ট। তাহলে একজন রাজার মেন কাজ কি হওয়া উচিত ছিল? প্রজাদের পাশে থাকা। ওই রকম কঠিন এরকম একটা সিচুয়েশনে উনি থাকলেন না। উনি তখন চাণক্যকে কি বলছেন যে না, আমি আপনার কথা তো ছোটবেলা থেকে শুনে এসেছি, আমি এগুলো করে আলটিমেটলি কি পেয়েছি বলুন? আমি এখন ঈশ্বরেই পুরোপুরি নিজের প্রাণ নিবেদিত করে দিতে চাই।
আমি আর এই রাজত্ব পাঠ, সোনা গয়না বা প্রজাদের পাশে থাকা বা এই অর্থ সামলানো, নিজের সাম্রাজ্য বিস্তার করা, এগুলো আমার আর ভালো লাগছে না। এবং বলা হয় যখন চন্দ্রগুপ্ত মৌর্য মগধ ছেড়ে যাচ্ছেন, মগধের বলা হয় 50% লোক নিয়ে উনি সাউথে চলে যান। কারণ উনি বলেন, ভদ্রবাহুকে দেখিয়ে বলেন যে এই হচ্ছে আমার গুরু, আমি একজন রাজা, আমার তো অর্থের অভাব নেই, তো আমি যদি ঈশ্বরের সেবায় চলে যেতে পারি তাহলে তোমরা কেন পারবে না? তোমাদের যা যা কষ্ট হচ্ছে সেই কষ্টের নিবারণের একটাই মাত্র রাস্তা আছে, কি না ঈশ্বরের কাছে চলো। তাহলে ঈশ্বরের কাছে চলার জন্য কোথায় যেতে হবে না ভদ্রবাহুর সাথে ভদ্রবাহুর পথ দেখানো পথে চলতে হবে এবং দক্ষিণ ভারতে গিয়ে থেকে ওখানে ঈশ্বরের ধ্যান জ্ঞান করতে হবে। তো এই পারপাস বহু লোক মগধ থেকে চলেও যায়। নাহলে যদি চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনে যদি ভদ্রবাহু না আসতো না, ভারত তো দূর, পাকিস্তান আফগানিস্তান তো দূর, হু নোজ, মানে ইরানও হয়তো আজকে অখণ্ড ভারতের মধ্যে থাকতো। কিন্তু ওই আর কি বলে না, যেটা কপালে হওয়ার ছিল না সেটা হয়নি। যাকে চন্দ্রগুপ্ত সম্রাটই কিন্তু প্রথম সম্রাট ভারতবর্ষের, যাকে এক রাট সম্রাট বলা হয়। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে, পরাভূত কথার মানে কি? হারিয়ে দেওয়া, পরাজিত করা। পরাভূত মানে পরাজিত করা বা হারিয়ে দেওয়া। পরাজিত করে বা পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। দেখো ওই সময় সমস্ত কিছুই মগধকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। হর্ষঙ্ক বংশ বলো, পুষ্যভূতি বংশ বলো, মৌর্য বংশ বলো, নন্দ বংশ বলো, এই সব বংশই মৌর্যকেই মেনলি টার্গেট করে উঠেছিল। যেরকম ধরো এখন ভারতবর্ষের যদি কোনো কিছু হচ্ছে, সমস্ত কিছুর টার্গেট কোথায় থাকে? দিল্লিই থাকে আমাদের মাথায়, যে সমস্ত বড় বড় ডিসিশন দিল্লিতেই হবে। ওই পার্টিকুলার টাইমটায় কিন্তু সমস্ত কিছুর মেন কেন্দ্রবিন্দু ছিল অনলি অ্যান্ড অনলি মগধ। তাই নন্দরাও মগধেই নিজেদের রাজত্ব স্থাপন করে রাজত্ব করছিল। তাই চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করেন, নন্দবংশের শেষ রাজা ধননন্দকে যে পরাজিত করেন, তখন মগধেই ছিল। কেমন? তখন উনি মগধেই ছিলেন। তো এই হলো আজকের ক্লাস। বলে দিই, দ্রোণাচার্য ব্যাচ যারা যারা নিতে চাইছো তারা তারা ঝটফট নিয়ে ফেলো। এই ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে? ব্যাচের মধ্যে তোমরা 2000 MCQ পেয়ে যাবে। কোড এটা একটু লিখে নিও, তোমাদের খাতায় হোক বা মোবাইলে হোক, SM555, মানে SM555। কি কি পাবে? 2000 MCQ পাবে সাবজেক্ট ওয়াইজ, আলাদা আলাদা, পুরোপুরি আলাদা আলাদা, মানে ইতিহাসের জন্য পাবে, ভূগোলের জন্য পাবে, অঙ্কের জন্য পাবে। এবার এছাড়াও তোমরা জানো আপার প্রাইমারির পরীক্ষার জন্য 150 নাম্বারের একটা পরীক্ষা দিতে হবে। এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং কেমিস্ট্রি এবং তার সঙ্গে অঙ্ক মিলিয়ে একটা পোর্শন থাকবে 60 নম্বরে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো, তোমাদের একটা পোর্শন থাকবে যার মধ্যে থাকবে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্সের একদম অল্প পার্ট, মেনলি ইতিহাস, ভূগোল আর পলিটি। আর ইকোনমিক্সের থেকে হয়তো হার্ডলি 1 নাম্বার, খুব বেশি হলে 2 নাম্বার। তো এই পারপাস থাকবে 60 নাম্বার। এই যে 150 নাম্বার সায়েন্সের জন্য আলাদা বা সোশ্যাল স্টাডির জন্য আলাদা, এই ফুল 150 নাম্বারের মক টেস্ট তোমরা সেট পেয়ে যাবে 500টা। আর কি পাবে? 200-র ওপরে PDF পাবে। এছাড়া লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে। বাই চান্স যদি কেউ লাইভ ক্লাস করতে পারছো না, কারণ এই ব্যাচটার ভ্যালিডিটি থাকবে 1 বছর, 1 বছর থাকবে এই ব্যাচটার ভ্যালিডিটি। তো যারা যারা নিচ্ছ, বাই চান্স যদি লাইভ ক্লাস করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পারবে তোমাদের যতবার ইচ্ছা। ম্যাম একদিনে 10 বার দেখতে পারবো? হ্যাঁ। একদিনে 100 বার দেখতে পারবো? হ্যাঁ। এই 1 বছর ধরে প্রতিটা সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে আলাদা আলাদা করে ক্লাস করিয়ে দেবো, প্রতিটা সাবজেক্টের জন্য। ঠিক আছে? তো রেকর্ডেড ক্লাসও পাবে। লাইভ ক্লাস করার সুবিধা হচ্ছে এটাই, তোমার যদি কোনো রকম অসুবিধা হয় লাইভ ক্লাসেই তুমি তোমার টিচারকে সেটা জিজ্ঞেস করে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। কোড এটা ইউজ করো SM555, এবং যারা যারা চাইছো এবং এখনো নিয়ে উঠতে পারোনি তারা তারা ব্যাচটা নিয়ে নাও। নেক্সট যেটা বলবো, রোজ বলছি, বহু 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 শর্টস তোমরা অলরেডি দেখে ফেলেছো এতদিনে।
বারবার বারবার আমরা একই কথা বলছি, আমারও অনেক শর্টস তোমরা এতদিনে দেখে ফেলেছো, এবং লাস্ট 5-6 দিন ধরে মানে 1-2 তারিখ থেকে আমরা এ মাসের রোজ বলছি, প্রতিটা ক্লাসে বলছি যে 7ই জুলাই 7টার সময় বিশেষ কিছু একটা সারপ্রাইজ তোমাদের জন্য আসতে চলেছে। মানে এটাকে বলা হচ্ছে রুলার অফ দ্য নিউ এরা, মানে নতুন যুগের একটা সূত্রপাত হতে চলেছে। রেভলিউশন ইন এডুকেশন, পুরো শিক্ষা ব্যবস্থায় অনলাইন যেটা এডুকেশন সিস্টেম ভারতবর্ষের, তার পুরোপুরি গেম চেঞ্জার হতে চলেছে টেক্সট বুক। তবে এতটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের ভালোই হবে, এতে তোমাদের কোনো রকম এতে অসুবিধা হবে না। এটা একদমই স্টুডেন্টদের স্বার্থে, স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই জিনিস আনা হয়েছে। কেমন? পিওরলি তোমাদের কথা মাথায় রেখেই এই জিনিস করা হয়েছে। তাই দেখতে গেলে কি করতে হবে, টেক্সট বুক বেঙ্গলি চ্যানেল যেটা আমাদের, সেই চ্যানেলে দেখবে অলরেডি লাইভে দেওয়া আছে 7 তারিখ সন্ধ্যে 7টার সময়। 7 তারিখ সন্ধ্যে 7টার সময়, আজকে আবারও বলছি 5 তারিখ হয়ে গেল, আজকে উল্টো রথ, তো 5 তারিখ শেষ, আর 2 দিন পরেই সোমবার সন্ধ্যে 7টার সময় ওই ভিডিওটাকে লাইক করে রাখো। কেন লাইক করে রাখবো ম্যাম? এই জন্য লাইক করে রাখো যাতে যখনই আমরা লাইভে আসবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কারণ অনেক সময় সাবস্ক্রাইব করা থাকলেও নোটিফিকেশন পৌঁছায় না, কিন্তু লাইক করা থাকলে না সঙ্গে সঙ্গে তোমাকে ইউটিউব, যখনই আমরা লাইভে আসবো 7টার সময়, তুমি যদি ভুলেও যাও তোমার কাছে অটোমেটিক্যালি মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তাই ভিডিওটাকে লাইক করে রাখো। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আজকের ক্লাস রিলেটেড যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও। আবারও মনে করিয়ে দিচ্ছি 7ই জুলাই 7 তারিখ। ম্যাম আপনারা এতবার কেন বলছেন? এতটাই ইম্পর্টেন্ট কিছু আসতে চলেছে যে আমরা বারবার বলছি 7ই জুলাই 7টার সময়, 7ই জুলাই 7টার সময়, তবে সকাল 7টা নয়, সন্ধ্যে 7টা। 7ই জুলাই সন্ধ্যে 7টার সময় তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রভু জগন্নাথ তোমাদের জীবনের ওপরে কৃপা করুক যাতে এবছরের মধ্যেই সমস্ত ওবিসি কেস, সমস্ত কেস মিটে যাক, আর তোমাদের ভালো ভালো সব সরকারি চাকরির নোটিফিকেশন চলে আসুক, আর তোমরা পড়াশুনো করে সেই চাকরি পেয়ে যাও। এটাই প্রার্থনা করি। সকলকে আবারও জানাই শুভ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ।